ভোরের আগে ঘুম ভাঙিল হোসেনের। কুবেরকে সেই ডাকিয়া তুলিল। চোখ মেলিয়ায় কুবেরের কেন যে হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরিয়া গেল। কি হইয়াছে? বিপদ কিসের? কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করিয়াছিল। এক দফা চোখ মিটমিট করিয়া কুবির আশ্বস্ত হইল। হোসেন মিয়াকে খাতির করিয়া বলিল, যান নাকি মিয়া ভাই? খিদায় কাতর হইছেন সন্দ করি, রাইতে তো কিছু খান নাই। এক কাম করেন, গোটা 2 আম খাইয়া যান। অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। আজ শুনছেন পদ্মা নদীর মাঝির 5ম পর্ব। আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। প্রত্যুষে ঘুম ভাঙা মুখেও হোসেন মিয়া মৃদু মৃদু হাসিতে পারে। খাওনের কথা থো কুবের ভাই, বাড়ি গিয়া খামো। একটা প্রকাণ্ড হাই তুলিয়া বিড়ি ধরাইয়া হোসেন উঠিল। গোপের দিকে এক নজর চাহিয়া জিজ্ঞাসা করিল, মাইয়ার বয়স কত কুবের ভাই? 9 সন্দ কইরা থুইছি, বিয়া দিবা না মাইয়ার? দিমু, কেরমে কেরমে দিমু। পকেট হইতে হোসেন ব্যাগটা বাহির করিয়া খুলিল। দেখিয়া পাংশু হইয়া গেল কুবেরের মুখ। কিন্তু না, টাকা পয়সা গুনিয়া দেখিবার জন্য হোসেন ব্যাগ বাহির করে নাই। একটা সিকি বাছিয়া লইয়া সে কুবেরের হাতে দিল। বাচ্চা গো, খাবার কিনা দিও কুবের ভাই, বলিয়া ব্যাগটা আবার পকেটে রাখিয়া দিল। কুবের আত্মসংবরণ করিল তৎক্ষণাৎ। যে বিপদ ঘটিল না, তাহার জন্য আর কেন বুক কাঁপিবে, মুখ শুকনো দেখাইবে। খুশিতে বেসামাল হইয়া সে জিজ্ঞাসাই করিয়া বসিল, ব্যাগটা নতুন দেখি, মেলাই কিনছেন বুঝি কাল? হোসেন মিয়া বলিল, কথা কহিতে কহিতে দুইজনে বাহিরে আসিয়া দাঁড়াইল। এখন বৃষ্টি নাই, কিন্তু মেঘে মেঘে প্রভাতের রূপ অস্বাভাবিক থমথমে। হোসেন একবার মুখ তুলিয়া আকাশের দিকে তাকাইল। ইয়া আল্লাহ, নামানো আকাশের তলে কি দিনা এই পৃথিবী, ভিজিয়া চুপসিয়া চারিদিক সকাতর হইয়া আছে। হোসেনের মনের কোণে একটু অস্বাভাবিক কবিত্ব ছিল। জীবনে ভিন্ন অবস্থায় পড়িলে হয়তো সে কয়েকটি গীতিকা রচনা করিত। তার মধ্যে 2টি একটি মুখে মুখে প্রচারিত হইয়া স্থান পাইত শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্যে। মাঠে ঘাটে মশালের আলোয় আলোকিত উঠানে গীত হইয়া ফণিতায় হোসেনের নাম দূর দূরান্তে ছড়াইয়া পড়িত। লোকে বলিত হোসেন ফকির। চল কেতুপুরে দেওয়ান ফকির হোসেন সাহেবের দরগায় চেরাগ জ্বালি। হোসেন বুঝি কুবেরকে একেবারে ভুলিয়া যায়। অনেকদিন আগে কুবেরের মতো ছেঁড়া কাপড় পরিয়া আত পেটা খাইয়া জলে কাদায় সে যখন দিন কাটাইত, সকাল সন্ধ্যায় তখন মনে তাহার ভাসিয়া আসিত গানের চরণ। ফুটা চালের নিচে ময়লা চাটাইয়ের বিছানায় উদরে উপবাস লইয়া তেমনিভাবে কাল রাতটা কাটাইয়া আজ আবার হোসেনের মনে গান ভাসিয়া আসিতেছে। কুবের, গাইন বানবার পারো? আমি পারতাম না, আমাগর জুগাইল্লা পারে, মুখে মুখে ছড়া বাইন্ধা দেয়। আমি বাইনবার পারি। কন কি মিয়া ভাই? হোসেন এখন লাজুক। সে এদিক ওদিক তাকায়, ঘন ঘন দাড়িতে হাত বুলাইয়া কুবিরের কাছেই অপরাধীর মতো হাসে। লোকটার আদি অন্ত পাওয়া ভার। তারপর হোসেন বলে, বাদুম শুনবা? কুবের বলে, কন মিয়া ভাই কন। একটু চুপ করিয়া হোসেন সুর করিয়া বলিতে আরম্ভ করে, আধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থৌ, বন্ধু কত ঘুমাইবা, বায়ে বিবি ডাইনে পোলা অকাল ফসল রও, মিয়া কত ঘুমাইবা, মানের পাতে রাইতের পানি হইল রূপার কুপি, উইঠা দেখবা না, আলো করেন ঘরের সালা ক্যাডা সুপি সুপি, দিশা রাখবা না, তোমার লাইগা হাওর দিয়া বাইয়া সেরাগ নাও, দিল জাগানি আলেন যিনি
মিয়া সিরা মেঘের বাদাম তুইলা বন্ধু কনে যাও, জিগায় তারে খাসার সিরিয়া, নিদ ভাঙি না দিল জাগে না বিবির বুকের শিব, পাড়ি দিবার সময় গেল মাঝি তবু থিব, মাঝি কত ঘুমাইবা। কুবের অভিভূত হইয়া বলিল, মুখে মুখে বানাইলা মিয়া ভাই, খুশি হলি না? পারি কি? হোসেন মিয়া দাঁড়াইল না। দুপুরবেলা ঘরের চালের জন্য শন আনিতে গিয়া কুবের শুনিল সে বিদেশে গিয়েছে। কোথায় গিয়েছে কেহ জানে না, কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না। কুবেরের জন্য শন সে রাখিয়া গিয়াছে। গোপীর বয়স 11। কুবের মেয়ের বয়স 1 বছর ভাড়ায়, আরেক বছর হাতে রাখিয়া বলে 9। 9 বছর বয়সে সে মেয়ের 11 বছরের বার। বিয়ের বাজারে তাহার দাম আছে। গণেশের শালা যুগল সম্প্রতি পাশের গ্রাম হইতে বনের তত্ত্ব লইবার ছলে আসা যাওয়া শুরু করিয়াছে। সোজাসুজি কথা সে কখনো পারে নাই। আলাপ আলোচনার মাঝে মাঝে বাঁকা বাঁকা প্রশ্ন করিয়া কুবের কিরকম দর হাঁকিবে জানিবার চেষ্টা করিয়াছে। স্পষ্ট করিয়া কুবেরও এখনো পর্যন্ত কিছু বলে নাই। কথা উঠিলে বহুক্ষণ ধরিয়া মেয়ের প্রশংসা কীর্তন করিয়া শুধু একটা আভাস দিয়াছে 2 কুড়ি 3 কুড়ি টাকার। বুদ্ধি থাকিলে যুগল আন্দাজ করিয়া নিক। যুগল সম্ভবত তাহা টের পাইয়াছে, তাই ইলিশ মাছের মরশুমটা শেষ হইবার প্রতীক্ষায় আছে। হাতে তখন কীরকম টাকা জমে দেখিয়া কথা পারিবে। কুবের বোঝে নাকি সকলের গোপন মতলব সে চোখের পলবে আজ করিয়া ফেলে। মানুষ মন্দ নয় যুগল। এতকাল অবস্থা খারাপ ছিল, তাই 32 বছর বয়স অবধি বিবাহ করতে পারে নাই। নিজের চেষ্টায় এখন সে অবস্থা ভালো করেছে। উন্নতির জন্য তাহার প্রশংসনীয় প্রয়াসের কথা কাহারও অবিদিত নয়। 2টি একটি করিয়া কতকাল ধরিয়া কত কষ্টে সে কিছু টাকা জমাইয়াছিল। তারপর গণেশের কাছে বোনের বিবাহ দিয়া পাইয়াছিল 23 টাকা। সকলে ভাবিয়াছিল এবার যুগল বিবাহ করিবে। বিবাহের জন্য ছাড়া এত কষ্টে টাকা জমাইকে? কিন্তু যুগল তাহা করে নাই। সমস্ত জমানো টাকা দিয়া একটা বড় নৌকা কিনিয়া সকলকে অবাক করিয়া দিয়াছে। 200 টাকা সে নৌকার দাম, সুতরাং টাকা সে কম জমায় নাই। ইচ্ছা করিলে ওই টাকায় সে 3টা বিবাহ করিতে পারিত। অন্তত একটা বিবাহ করিয়া বাকি টাকায় একটা ছোটখাটো নৌকা কিনিতে কোনো বাধা ছিল না। তাহার বদলে উপার্জনের এই স্থায়ী উপায়ের জন্য সমস্ত পুঁজি ভাঙিয়া সে যে সুবুদ্ধি ও দূরদর্শিতার পরিচয় দিয়াছিল তাহার তারিফ করিতে হয়। দেখো, 1 বছরে যুগলের ভাঙা ঘর নতুন হইয়াছে, শীর্ণ দেহে মাংস লাগিয়াছে। বিবাহের জন্য টাকাও সে আবার জমাইয়া ফেলিতে পারিয়াছে কিনা কে জানে। জাহাজ ঘাটে এত বড় নৌকায় না চাহিতে ভাড়া হয়। রেলে ও জাহাজ ঘাটে আসিয়া কত মানুষ ও কত মাল কত গ্রামে যায়। একটি বাণিজ্য দ্রব্যের মরশুমের সময় কত মহাজন গ্রামে গ্রামে দেদান দেওয়া মাল সংগ্রহের জন্য চড়া দরে অসংখ্য নৌকা ভাড়া নেয়। আর শুধু ভাড়া তো নয়, উপরি আয়ও কি কম। ধানের বোঝা লইয়া একদিনের পথ পাড়ি দেবার সময় 10-20 সের ধান নৌকার গোপন ফাঁক ফোকরে লুকাইয়া ফেলিবার সুযোগ মেলে ঢের। কেবল ধান নয়, কলাই, মটর, হলুদ, লঙ্কা প্রভৃতি কত কি জিনিস বছর ভরিয়া যুগল এমন কত আনিয়াছে। উন্নতি সে আরও করিবে, কারণ অবস্থার পরিবর্তনের সঙ্গে কোনো বিষয়ে তাহার এতটুকু শিথিলতা আসে নাই। এখনও সে আগের মতোই কৃপণ। আকুরটা কুবের মাঝি সমাজে আজ সে একজন মাতব্বর লোক। একদিন সেই যে গ্রামের মোড়ল হইয়া দাঁড়াইবে কেহ তাহাতে সন্দেহ করে না। মালার ইচ্ছা বিবাহটা তাড়াতাড়ি চুকিয়া যায় গোপীর। এত বয়স হইল, আর কতকাল বয়স বাড়াইয়া মেয়েকে কুবের ঘরে রাখিবে? লোকে যে ইতিমধ্যে নিন্দা আরম্ভ করিয়া দিয়াছে। স্বামীকে মালা তাগিদা দিয়া বলে, অগো জুগাইলানি কিছু কয়? কুবের তাহার চোখ ঠারিয়া বলে, কয় না? কি কয়?
তা শুই না তোর কাম কি? মাইয়া লোক সুপ মাইরা থাক। পোলা বিয়ানের লাইগা পৃথিবীতে আইসস, বিয়া পোলা যত পারস রাও করস কেন রে? মালা রাগে বই কি, গাও জ্বালাই না কথা দেখি খুঁয়ের পাড়া ফোটে। মাই নিমুখে মধু দিছিল আতুরে। গোসা হইলে মারুম গফির মা। মারবা নাকি? আগে মারো মারো, না যদি মারো লখার মাথা খাইবা। কুবের ঝিমাইতে ঝিমাইতে নিদ্রাকাতুর চোখে স্ত্রীর দিকে তাকায়। ছেলে কোলে রোগা বউটিকে তাহার রাজরানীর মতো দেখাইতেছে বটে। কে জানে রাজরানী দেখিতে কেমন? ছেলেটাও যেন ফর্সাই হয়ে আছে মনে হয়। এমনি বয়সে লখার চণ্ডী যেমন তামাটে লাল রঙের ছিল সেরকম নয়। আতুরে যতদিন ছিল কুবের বিশ্বাস করে নাই, এখন তাহার মনে সন্দেহ আসিয়াছে যে ছেলেটা সত্যি সত্যিই খুব ফর্সা হইবে। মালার রং কালো নয়, তামাটে। মাঝে মাঝে তাহাকে বাবুদের বাড়ির মেয়েদের মতো ফর্সাই দেখিয়া বসে। জেলে পাড়ার কোনো স্ত্রীলোকের গায়ে এমন চামড়া নাই। একটা পা যদি ওর হাঁটুর কাছ হইতে দুমড়াইয়া বাকিয়া না যাইত, কুবেরের ঘরে ও পায়ের ধুলা ঝাড়িতেও আসিত না। কিন্তু মালার চেয়েও ছেলেটার রং যেন ঢের বেশি ফর্সা হইয়াছে। আরও কিছু বড় হইলে বিবর্ণ হইয়া আসিয়া শেষ পর্যন্ত রং হয়তো ওর মালার মতোই দাঁড়াইবে। তাহাই যেন দাঁড়ায়, কুবেরও তাহাই চায়। যতই সে শান্ত সুবিবেচক হোক, মাঝে মাঝে লোকের বিশ্রী ইঙ্গিত গা জ্বালা করে বইকি। মালার দিকে চাহিয়া কখনো কখনো মনে ঘনাইয়া আসে বইকি একটা বৃতৃষ্ণা মেশানো বিক্ষিপ্ত ক্রোধ। কুবেরের দৃষ্টি আরও ঘোলাটে হইয়া আসে। এখন শ্রাবণের এই প্রথম সপ্তাহে আকাশে মেঘের এক মুহূর্তের বিশ্রাম নাই। পরপর কয়রাত্রি অবিরাম জলে ভিজিয়া কুবেরের আবার জ্বরবোধ করিতেছে। অনেকক্ষণ নীরবে কাটিয়া গিয়াছে, তবু থামিয়ে যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করিতে কোনো রকম ভূমিকার দরকার হয় না। এইমাত্র রাগারাগি হইয়া গিয়াছে, কে বলিল? কত শান্ত মোলায়েম কুবেরের গলার স্বর। স্পষ্ট কইরা যুগল কিছু কয় নাই গোপীর মা। মালার গলাতেও একটু ঝাঁজ নেই। কয় না কেন? গোপীরে নিব না। গনসা কয় নিব, জুগাইলা কিছু কয় না। ওদিন আমারে জিগায় খোড়ার মাইয়া নিখোড়া হয়, তুমি কি কইলা? আমি কইলাম তুমি বলদ জুগাইলা, খোড়া নি বেড়াম যে, মার থাকলি মাইয়া পাইব। আমাগর গোপীর চলন পরীর পাড়া, জানুনি গোপীর মা? গণেশ মোড়ে এক বিষম বৃত্তান্ত কয়, নকুইল্লা গিয়া জুগাইলারে নাকি মন ভাঙে, বাঁকা বাঁকা মাইয়ার খবর দিয়া আহে। জুগাইলা যেন ওই 2-10টা মাইয়ার খবর না নিয়া গোপীরে নিব না সন্দেহ করি গোপীর মা। বলিয়া কুবের যেন ঘুমাইয়া পড়ে, কিন্তু মালা তাহাকে চেনে, সে প্রত্যাশা করিয়া থাকে। জানুনি গোপীর মা আরেক বৃত্তান্ত, রাসু গোপীরে নিবার কয়। মালা বিস্মিত হয় না, শুধু বলে সালসুলা নাই। সাই দিয়া কুবের বোধ হয় এবার সত্যিই ঘুমাইয়া পড়ে, কারণ অনেকক্ষণ অপেক্ষা করিয়াও মালা আর তাহার কোনো মন্তব্য শুনিতে পায় না। বসিয়া বসিয়া ছেলেকে সে স্তন দেয়। রোয়াকের ওদিকে রান্নার জায়গায় বসিয়া পিসি গোপীর মাথার উকুন বাছিতেছে। সারা রাত উকুনের কামড়ে মেয়েটার মাথা চুলকাইয়া সারা হয়। লখা ও চণ্ডী হয় ডাঙ্গুলি খেলিতে গিয়াছে, আর না হয় কোথাও বড়শি ফেলিয়া ধরিতেছে পুঁটি মাছ। যেখানেই ওরা থাক আর যাই করুক, জলে ভিজিয়া জ্বরে পড়িবে না, জলে ডুবিয়া মরিবে না, সে ভয় মালার নাই। সে কেবল ভাবিয়া মরে মারামারি করিয়া ছেলে দুটি কোন দিন না খুন হইয়া আসে। পঙ্গু বলিয়া বাহিরের জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরের 10 মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামের এমনি এক কুটিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রমাণস্বরূপ এই ভাঙা পাটি লইয়া সে জন্মাইয়াছিল। বড় হইয়াছিল বাড়ির মধ্যে। লাঠিতে ভর দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে বাড়ির অদূরে রামগোয়ালার গোয়ালঘরের কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তার কষ্টকর গতিবিধির সীমা। পাড়ার ছেলেমেয়েরা ওই কদম গাছটির তলে খেলা করিত আর করিত মারামারি।
বড় ছেলেরা ছোট ছেলে মেয়েগুলোকে মারিয়া আর কিছু রাখিত না। অনেক সময় এইসব মারামারির শেষ ফলটা গড়াইত বয়স্কদের মধ্যে। পাড়ায় মহামারী কাণ্ড বাঁধিয়া যাইত। দূরে দাঁড়াইয়া চোখ বড় বড় করিয়া মালা মজা দেখিত। বড় ভয় করিত তাহার। অন্য ছেলে মার খাইলে সে কিছুই করিত না, কিন্তু যেদিন সকলে মিলিয়া তাহার ছোট ভাই দুটিকে পিটাইতে আরম্ভ করিত, সেদিন খুলিত মুখ। তাহার বাঁশির মতো সরু গলা শোনা যাইত পাড়ার সর্বত্র। সকলে ছুটিয়া আসিত। তার আগেই মালাকে কিন্তু দিতে হইত ভাতৃপ্রেমের মূল্য। ভাইয়ের বদলে ছ্যাঁচা খাইত সে। একজন একটা ধাক্কা দিলে সে মাটিতে পড়িয়া যাইত। তখন 4-5 জন মিলিয়া ধরাধরি করিয়া তুলিয়া তাহাকে ফেলিয়া দিত রামগোয়ালার গোয়াল ঘরের পেছনের গোবরের কাদায়। সেই হইতে ছেলেদের মারামারি বড় ভয় করে মালা। নিজের ছেলে দুইটিকে সে ঘরে আটকাইয়া রাখিতে চায়, কিন্তু খাতির তাহাকে কেহ করে না। বসিয়া বসিয়া যাহার দিন কাটে, কে তাহার মুখ চাহিবে, কথা শুনিবে? হাজার বারণ করুক, মালা, লখা, চণ্ডী চোখের পলকে উধাও হইয়া যায়। ফাঁকি দিয়া কাছে ডাকিয়া জোর করিয়া ধরিয়া রাখিতে গেলে আছড়াইয়া কামড়ায় একেবারে রক্তপাত করিয়া ছাড়ে। তবু প্রতিদিন মালা তাহাদের নানা ছলে কাছে রাখিবার চেষ্টাই কম করে না। সন্তান স্নেহের হিসাবে জেলেপাড়া জননীদের মধ্যে মালার মৌলিকতা আছে। ছেলের বয়স 8-10 বছর পার হইয়া গেলে তাহার সম্বন্ধে চিন্তা করা জেলেপাড়ার মেয়েদের রীতি নয়। চিন্তা করিবার অপরাপর বিষয়ে তাহাদের অভাব নাই। কচি ছেলে ছাড়া মায়ের কোল খুঁজিয়া পাওয়া কঠিন। নিষ্ঠুর ছাড়া স্বামীও বড় একটা হয় না। 2টি কুড়িঘরের যে সংকীর্ণ সংসার, তারও কাজ থাকে অফুরন্ত। পুরুষেরা মাছ ধরিয়া আনে, পাইকারি কেনা বেচা করে। চুপড়ি মাথায় করিয়া বাড়ি বাড়ি মাছ যোগান দেওয়া তাদের কাজ নয়। ও কাজটা জেলেপাড়ার মেয়েরা সন্তান প্রসবের আগে পিছে 2-1 মাস ছাড়া বছর ভরিয়া করিয়া যায়। অপগণ্ড শিশু ছাড়া আর কোনো সন্তানের ছোট ছোট বিপদ আপদের কথা ভাবিবারও যেমন তাহাদের সময় নাই, ওদের স্নেহ করিবার মানসিকতাও কোমল নাই। নবজাত সন্তানকে তাহারা যেমন পাশবিক তীব্রতার সঙ্গে মমতা করে, বয়স্ক সন্তানদের জন্য তাহাদের তেমনি আসে অসভ্য উদাসীনতা। ছেলে মরিয়া গেলেও শোক তাহারা করে না, শুধু সুর করিয়া মরা কান্না কাঁদে। মালা পঙ্গু, অলস, ঘরের কোনায় সে স্বতন্ত্র জীবনযাপন করে। জেলেপাড়ার রূঢ় বাস্তবতা তাই তাহাকে অনেকটা রেহাই দিয়াছে। ছেলে মেয়েগুলোকে ভালোবাসিবার মনও তাহার আছে, সময়ও সে পায়। ছেলেদের সে ফিরিয়া পায় সন্ধ্যার পর। সারাদিন পরে পাখির ছানার মতো অবসন্ন ছেলে দুটি ফিরিয়া আসে ঘরের কোনায়। খোড়া মাকে তখন তাহাদের প্রয়োজন হয়। জেলেপাড়ার প্রত্যেকটি কুটিরে যে অভিনয় অজানা, প্রতিদিনান্তে কুবেরের ঘরে তাহার অভিনয় হয়। বাহিরে সবটুকু শয়তানি পরিচয় করিয়া লখা ও চণ্ডী শান্ত হইয়া থাকে। ভদ্র ও বাধ্য ছেলের মতো ঘেঁষিয়া আসে মায়ের কাছে। সারাদিন মালার যে একতরফা অবহেলিত স্নেহ খাপছাড়া লাগিতেছিল, অপরপক্ষ গ্রহণ করা মাত্র তাহা মধুর ও অপূর্ব হইয়া ওঠে। মালার কাছে বসিয়া তাহারা ভাত খায়। এক ছেলের মুখে স্তন গুজিয়া রাখিয়া আর 2 জনকে ভাত মাখিয়া গ্রাস মুখে তুলিয়া খাওয়ানোর শখ মালার একার নয়। এমনিভাবে খাওয়াইয়া না দিলে ওরা খাইতে চায় না। মালা রূপকথা বলে। মালার মাথায় উকুন, গায়ে মাটি, পরনে ছেঁড়া দুর্গন্ধ কাপড়। তাই এই সময়টা সে যে কত নিখুঁত ভদ্রমহিলা, অসামঞ্জস্য তাহা স্পষ্ট করিয়া দেয়। লখা ও চণ্ডী উলঙ্গ, চকচকে ভিজা ভিজা গায়ের চামড়া। ডিবরির শিখাটি ঊর্ধ্বগ্ন ধোঁয়ার ফোয়ারা, মাথার উপরে চাল পচা সনের, চারিপাশের দেওয়ালে চেরা বাঁশের বেড়া, স্যাঁতস্যাঁতে মাটির মেঝে। আদিম অসভ্যতার আবেষ্টনী, অভিনয় সুমার্জিত সভ্যতার। ইলিশের মরশুমে কুবের এক সময় বাড়ি থাকে কদাচিৎ।
যেদিন থাকে সেদিন বড়লোকের বাড়ির পোষা কুকুরের মতো উদাস চোখে এসব সে চাহিয়া দেখে। স্নেহ মমতার এইসব খাপছাড়া কাণ্ড কারখানা দেখিতে দেখিতে সে হাই তোলে। বড়লোকের পোষা কুকুরের মতোই চাটাই একটা গড়ান দিয়া উঠিয়া বসে, মুখখানা করিয়া রাখে গম্ভীর। লখা ও চণ্ডীর মতো সেও মন দিয়া যে রূপকথা শুনিতেছে মালা তাহা টের পাইতে বাকি রাখে না। ছেলেরা ঘুমাইয়া পড়িলেও সে তাই থামে না, হাত নাড়িয়া মুখভঙ্গি করিয়া রস দিয়া ঘুমন্ত ছেলেদের গল্প বলিতে থাকে। গল্প বলিতে সে ওস্তাদ। একই গল্প বারবার বলিয়া শ্রোতাদের যে সমানভাবে মুগ্ধ করিতে পারে। গোপী সরিতে সরিতে মার গা ঘেঁষিয়া বসে, পিসি ঠায় বসিয়া থাকে দুয়ারের কাছে। মালার গল্প শুনিতে আরও কে কে আসিয়া পড়িয়াছে দেখো। গণেশের বউ উল্পি, ছেলে মনাই আর মেয়ে কুকি, আর আসিয়াছে সিঁদুর তোতলা হাবা মেয়ে বগলি। কথা বলিয়া কেহ মালার রূপকথা বলায় বাধা দেয় না, চুপচাপ শুনিয়া যায়। গল্প বলার ফাঁকে ফাঁকে মালাই সকলের সঙ্গে আলাপ করে। অলো উল্পি, পাক করছিলি কি? আখাই দুগা বাইগন দিছিলাম আর ইলশার ঝোল। কুকি, গায়ে কাপড় তুলা বয় হারামজাদি, মাইয়া যেন সং বলিয়া আর চোখে চাহিয়া কুবেরকে লজ্জা দিয়া আবার রূপকথা বলিতে থাকে। এবারে বর্ষায় আউশ ধানের ফসল নষ্ট হইয়া গিয়াছিল। প্রীতম মাঝির বাড়ির পেছনে তেঁতুল গাছটার গুড়ি পর্যন্ত কোনোবার জল আসে না। এবার আউশ ধান পাকিবার সময় হঠাৎ এত জল বাড়িয়া গেল যে গাছের গুড়িটা সপ্তাহকাল ডুবিয়া রইল প্রায় 3 হাত জলের নিচে। এ জল আগে বাড়িলে ক্ষতি ছিল না, জলের সঙ্গে ধানের গাছও বাড়িয়া চলিত। কিন্তু ফসল পাকিবার সময় জলের সঙ্গে পাল্লা দিয়া ধান গাছ কেমন করিয়া বাড়িবে? বড় বর্ষা হইয়াছিল এবার। কেতুপুরের মাইল 5 দূরে চন্নার চর নামে পদ্মার একটা নিচু চর অনেক জলে ডুবিয়া গিয়াছিল। অনেকে ভয় পাইয়া চলিয়া গিয়াছিল চর ছাড়িয়া। বহুকাল আগে খেয়ালি পদ্মা যে ভূমিখণ্ডে সৃষ্টি করিয়াছিল, কে জানে সে আবার তাহা গ্রাস করিয়া ফেলিবে কিনা। ডাঙ্গার গ্রামে বর্ষার জল ঘরে ঢুকিলেও পূর্ববঙ্গের লোক ভয় পায় না, সে জলের স্রোত নাই। কিন্তু পদ্মার বুকে ছোটোখাটো চরে যেসব গ্রাম, পদ্মার জল নাগাল পাইলে সেই সব গ্রামের ঘর বাড়ি, গরু মানুষ কুটার মতো ভাসিয়া লইয়া যাইবে। কত গ্রামে যে এবার 5-7 দিন জলের নিচে ডুবিয়াছিল। মালার বাপের বাড়ির গ্রাম চরডাঙ্গা নাকি তলাইয়া গিয়াছিল 1 কোমর জলের নিচে। খবর পাইয়া মালা কাঁদিয়া অস্থির হইয়াছিল, বলিয়াছিল, আই গো তোমার পাষাণ প্রাণ, আমার বাপ ভাই ডুইবা মরে, একবার নি খবর নিলা। গণেশকে সঙ্গে করিয়া কুবের একদিন খবর আনিতে গেল। খাল পুকুর মাঠ ঘাট তখন একাকার হইয়া গিয়াছে। 2 মাস আগে যে ক্ষেতের আল দিয়া মানুষ চলাচল করিত, এখন সেখানে লগি থই পায় না। কোন গ্রামে ভাসিয়া আছে দ্বীপের মতো, কোনো গ্রামে মানুষের ঘরের ভিতরে 1 হাঁটু জল উঠিয়াছে। সকলে বাস করিতেছে মাচা বাঁধিয়া। যে পারিয়াছে গরু বাছরের জন্য মাচা বাঁধিয়া দিয়াছে, যে পারে নাই তার বোবা অসহায় পশুগুলি ঠাঁই দাঁড়াইয়া আছে জলের মধ্যে। গাছের ডালে পাখিরা আছে শুধু সুখে, ভূচর মানুষ ও পশুর কষ্ট অবর্ণনীয়। এক বাড়িতে কান্না শুনিয়া কুবের উঠানে নৌকা লইয়া গেল। দাওয়ার খুঁটি ধরিয়া ঘরে চাহিয়া দেখিল কুবের খুঁটির উপর 2খানা তক্তাপোষ। একত্র করিয়া জিনিসপত্র সহ গৃহস্থ সপরিবারে বাস করিতেছে। মাসখানেকের একটি শিশুকে বুকে করিয়া গৃহস্থের স্ত্রী কাঁদিয়া আকুল। কি হইয়াছে শিশুটির? নিচে পড়িয়া ডুবিয়া মরিয়া গিয়াছে কাল রাত্রে। কতটুকু জল মেঝেতে, 1 হাতও হইবে না। ছেলেকে বুকে আঁকড়াইয়া ধরিয়া জননী ঘুমাইতেছিল। কখন কেমন করিয়া সে নিচে পড়িয়া গিয়াছিল কে জানে। 1 মাসের শিশু নিজে তো নড়িতে চড়িতে পারে না, সেই ভরসায় তক্তপোষের মাচার চারিদিকে বেড়া তাহারা দেয় নাই।
দুদিকে স্বামী স্ত্রী শুইয়াছিল, মাঝখানে ছিল শিশু। ছেলে কি বুকে করিয়া ঘুমের ঘোরে জননে কি পাশ ফিরিয়াছিল? ঘুমের ঘোরে ধারে সরিয়া সেই কি সন্তান কি বিসর্জন দিয়াছিল সর্বনাশা বন্যার জলে? চরডাঙ্গা পৌঁছিয়া দেখা গেল সমস্ত গ্রাম জলমগ্ন। কোথাও এক হাত একটু শুকনো জমি নাই। ঘরে ঘরে স্রোতহীন কর্দমাক্ত জলরাশি থতমত করিতেছে। কুবেরের শ্বশুর বাড়ির সকলে আশ্রয় লইয়াছে বড় ঘরের চালার তলে কাঠের ছোট স্থায়ী মাচাটুকুতে। দুটি গরু ও বাছুরের জন্য 3টি সুপারি গাছের মধ্যে মোটা বাঁশের ত্রিকোণ মাচা বাঁধা হইয়াছে। বাড়ির পোষা কুকুরটি স্থান পাইয়াছে সেখানে। মালার বুড়া বাপ বৈকুণ্ঠ মাচায় বসিয়া ভীত গরু দুটিকে খড় দিতেছিল। ঘরের চালে বসিয়া বড়শি দিয়া মাছ ধরিতেছিল মালার বড় ভাই অধর। আর ঘরের ভেতরকার মাচায় উঠিবার মই হইতে এদিকে রান্নাঘরের চাল পর্যন্ত পাশাপাশি 2টি বাঁশ বাঁধিয়া ইহারা সাঁকো তৈয়ারি করিয়াছে। তাহার উপরে পা ঝুলাইয়া বসিয়াছিল কয়েকটি উলঙ্গ ছেলে মেয়ে। কুবের আসিয়াছে শুনিয়া মালার ছোট বোন কমিলা মই ধরিয়া নামিয়া আসিল। কুবেরের শাশুড়ি আর নামিল না। ঘরের মাচার উপর হইতেই কন্যা ও নাতি নাতনির কুশল জিজ্ঞাসা করিয়া বর্ষা দেবতাকে শাপান্ত করিতে করিতে বলিতে লাগিল যে এতখানি বয়স তাহার হইয়াছে, এমন প্রলয়ঙ্কর কাণ্ড আর সে দেখে নাই বাপের জন্মে। কুবের কি জানে কি সর্বনাশ তাহাদের লইয়া গিয়াছে। বাঁধিয়া ছাদিয়া পাট পচাইতে দিয়াছিল, অর্ধেক পাট কোথায় ভাসিয়া গিয়েছে পাত্তা নাই। ভাসিয়া যাইবে কোথায়? কেউ চুরি করিয়াছে নিশ্চয়। গরিব গৃহস্থ তাহারা, কত আশা এবার ধানের জমিতে পর্যন্ত পাটের চাষ দিয়াছিল, কি তাহাদের এমন সর্বনাশ করিয়াছে গো? মাচা হইতে বৈকুণ্ঠ, চালা হইতে অধর, মই হইতে কপিলা আর শাখো হইতে উলঙ্গ ছেলে মেয়েগুলো নৌকায় আসিয়া আরাম করিয়া বসিল। কুবের তামাক সাজিয়া দিল বৈকুণ্ঠকে। কপিলা বলিল, নাও নিয়ে আইলা মাঝি, বইনেরে আনলা না কেন? কতকাল দেখি নাই বইনেরে, পোলাপানকে তো আইনবার পারতা। কুবের বলিল, আনুম ভাবছিলাম, তোমরাই হেনে কিবার হইছ না যাই না, শেষমেশ ডরাইলাম। আসনের লাইগা গোপী কাইন্দা সারা হইছিল। তুমি আইলা কবে কপিলা? সহসা স্বাভাবিক প্রশ্নে কপিলার বিরক্ত দেখিয়া কুবের একটু অবাক হইয়া বৈকুণ্ঠের দিকে চাহিল। এক মুখ ধোঁয়া ছাড়িয়া বৈকুণ্ঠ চোখ মটকাইয়া তাহাকে কি যেন ইশারা করিল। কিছুই বুঝিতে না পারিয়া কুবের করিল কি, মৃদু একটু হাসিয়া বলিল, অ। কপিলা রূঢ় স্বরে বলিল, হাসলা যে মাঝি? কুবের বলিল, হাসি নাই কপিলা, হাসুম কেন? কুবেরের বিবাহের সময় বড় দুরন্ত ছিল কপিলা। এখন পঙ্গু মালাকে বিবাহ করিয়াছিল বলিয়ায় হয়তো কপিলার দুরন্তপনা এত বেশি চোখে পড়িয়াছিল কুবেরের। অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তার চোখ ঝলসাইয়া যায়। চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ। তারপর কপিলার বিবাহ হইয়াছে। একটি মেয়ে হইয়া আতুরে মরিয়া গিয়াছে বছর 2 আগে। কে জানে কত শান্তশিষ্ট হইয়া উঠিয়াছে কপিলা আজকাল, কেমন সংসারী হইয়াছে তাহার মন। আর কি কোনোদিন সে গাছের ডালে কাঁচা বেতে দোলনা বাঁধিয়া দোল খাইবে? কিশোর বয়সের অপূর্ব দেহটিকে ঘাটের উপর হইতে ছুড়িয়া দিবে পুকুরের জলে, ডিঙি লইয়া একা পলাইয়া গিয়া সকলকে দিবে বকুনি দেওয়ার শাস্তি? রাগের মাথায় এ জীবনে আর কখনো হয়তো সে কুবেরকে চেলাকাঠ ছুঁয়া মারিবে না। না মারুক, একজন চেলাকাঠ ছুঁড়িয়া মারিবে না বলিয়া আফসোস করিবার কি আছে? খানিক পরে পাশাপাশি 2টি বাঁশের উপর দিয়া কপিলাকে ঘরের দিকে যাইতে দেখিয়া কুবেরের 2 চোখ ঝাপসা হইয়া আসিল। সে পুরনো দিনের স্মৃতি গাথা হইয়াছে কুবেরের মনে। জল কমিয়ে যাওয়া পর্যন্ত কেতুপুরে তাহার বাড়িতে গিয়া থাকিবার জন্য কুবের সকলকে নিমন্ত্রণ করিল। এ আহ্বান তুচ্ছ করিবার মতো নয়, কিন্তু সকলে গেলে কেমন করিয়া চলে? বাড়ি ঘর জিনিসপত্র সব সাময়িকভাবে তুলিয়া লইয়া যাইতে পারিলে হইত, সে তো সম্ভব নয়।
বোবা গরু বাছুরগুলোর কি হইবে? যাইতে পারে ছেলে মেয়েগুলো, আর তাতে দেখাশোনা করিবার জন্য কপিলা যদি যায় তো যাক। মালা তো পারিবে না এতগুলো বাচ্চা কাচ্চাকে সামলাইতে। কপিলা যাইবে? বেশ। কুবেরের শাশুড়ি বড় চেঁচায়। সে বলিল, তোমারে কমু কি, মাইয়ারে নিয়া জইলা মরি, হরে বাপ, কপিলার কথা কই। মালার লাইগা ভাবুম ক্যারে, সোনার জামাই তুমি। খোড়া মাইয়ারে আমার মাথায় কইরা থুইস। এই পোড়া কপাইলার কথা কই, কই আমগো কপিলার কথা, অলক্ষীর মরণ নাই। সে বড় দুঃখের কাহিনী। সুখে ঘরকন্যা করিতেছিল কপিলা, কি যে শনি ভর করিল তাহার কপালে। শীতের গোড়ায় স্বামীর সঙ্গে কলহ করিয়া সে চলিয়া আসিল বাপের বাড়ি। রাগ করিয়া তাহার স্বামী শ্যামাদাস আবার বিবাহ করিয়াছে, কপিলাকে নেয় না। এ খবর কুবের জানিত না। সে বিস্ময় বলিল, হ। তারপর কপিলাকে স্বামীর কাছে পাঠানো হইয়াছিল ফাল্গুন মাসে। শ্যামাদাস তাহাকে বাড়িতে উঠতে দেয় নাই, খেদাইয়া দিয়াছে। মানুষ তো নয়, পশু। তাই তো কুকুরের সঙ্গে তুলনা করিয়া কপিলার মা দিনরাত্রি তাহাকে গাল দেয়। তাই বটে। পঙ্গু বলিয়া মালাকে সে কখনো অনাদর করে নাই সত্য, সেটা তবে এতখানি প্রশংসার ব্যাপার? মালার জন্য তাহার দারিদ্র্যপূর্ণ সংসার এই অলস অকর্মণ্য রমণীটির জন্য কুবেরের হঠাৎ নিবিড় স্নেহ অনুভব করে। সৎ গৃহস্থ, সৎ স্বামী বলিয়া যে প্রশংসা তাহার জননী গলার জোরে দিক দিগান্তে রটনা করে, তাহা যেন মালারই কীর্তি। খাওয়া দাওয়ার পর কপিলা ও তাহার ভাই বোনেদের সঙ্গে করিয়া কুবের কেতুপুরের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। কপিলা খুব সাজিয়াছে, চুলে চপচপ করিয়া নারকেলের তেল, হলুদ মাখিয়া করিয়াছে স্নান, পরিয়াছে তার বেগুনি রঙের শাড়িখানা। স্বামী ত্যাগ করিয়াছে বটে, বয়স তো তার কাঁচা। আহা, কুটুমবাড়ি যাওয়ার নামে মেয়েটা আহ্লাদে আটখানা হইয়া উঠিয়াছে। কেতুপুরে পৌঁছতে বেলা কাবার হইয়া আসিল। মালা উতলা হইয়া প্রতীক্ষা করিতেছিল। কিছু পাট চুরি যাওয়া ছাড়া তাহার বাপ ভাইয়ের আর কোনো ক্ষতি হয় নাই শুনিয়া সে আশ্বস্ত হইল। মালা শুধু খোড়া হইয়া জন্মে নাই, আরও একটি পঙ্গুতা তাহার আছে, সে হাসিতে জানে না। জীবন তাহাকে অলস করিয়া বিষণ্ণ করিয়াছে। ভাই বোনদের কাছে পাওয়া কতকাল পরে যে মুখে তাহার বিষণ্ণতার ছায়ালিসীন হাসি ফুটিল। এদিকে স্বস্তি নাই কুবেরের, তাহার মতো গরিব কে আছে জগতে? এই যে এতগুলো মানুষ আসিল বাড়িতে, ইহাদের সে খাওয়াইবে কি? আউশের ফসল নষ্ট হইয়া এবারে যে দেশে দুর্ভিক্ষ হইবে, এখন হইতে তাহার টের পাওয়া যায়। জলমগ্না পৃথিবীতে আহার্যের মূল্য বাড়িয়াছে। ইলিশের মরশুম বলিয়া এখন যদি বা কোনো রকমে চলিয়া যায়, তারপর 2-4 পয়সা জমাইবার আশা ঘুচিয়া গেল। অতিথি আসিয়াছে, অতিথি চলিয়া যাইবে, তারপর সপরিবারে উপবাস করিবে সে। তখন হাত পাতিলে বৈকুণ্ঠ একটি পয়সাও তাহাকে দেবে না। নিমন্ত্রণ করিয়া ওদেশে তবে আনিয়াছে কেন? তাহার দুঃখের দিনে যাহারা ফিরিয়া তাকায় না, কেন সে তাহাদের খাতির করিতে গেল? সে আদর করিয়া ডাকিয়া না আনিলেও বন্যার কটা দিন ওরা মাচার উপর বেশ কাটাইয়া দিতে পারিত। মনে মনে কুবের রাগিয়া যায়। মালা খুশি হইয়াছে, হাসি ফুটিয়াছে মালার মুখে। স্বামীর দুঃখ না বুঝিয়া যে স্ত্রীলোক বাপ ভাইয়ের জন্য কাঁদিয়া মরে, হাসি মুখে তাহার মুখে গুজিয়া দিতে হয় আখার তলের ছাই। মালা উতলা না হইলে কে যাইত চরডাঙ্গায়? কে আনিত তাহার ভাই বোনদের ডাকিয়া? প্রত্যেক দিন সন্ধেবেলা কুবের মাছ ধরিতে যাওয়ার আগে পিসি সকলকে ভাত বাড়িয়া দেয়। কুবের এইমাত্র খাইয়া উঠিয়াছে, তবু তাহার নিজের ছেলে মেয়েদের সঙ্গে আরও কয়েকটা প্রাণীকে সারি দিয়া বসিয়া খাইতে দেখিয়া ভবিষ্যতের অনিবার্য ক্ষুধায় তাহার ভরা পেটের অন্ন যেন মুহূর্তে হজম হইয়া যায়। মালা বসিয়া বসিয়া সকলের খাওয়ার তদ্বির করে। গোপীর পাতে ডালখানা ভাতটুকু সে আদর করিয়া তাহার ভাইয়ের পাতে তুলিয়া দেয়। এ দৃশ্য কুবের আর দেখিতে পারে না। নৌকায় গিয়া সে বসিয়া থাকে। হয়তো তখন গণেশ ও ধনঞ্জয় কেহই আসে নাই।
কুবের চুপ করিয়া বসিয়া থাকে একা। নদীর ঢেউয়ে নৌকা দোলা খায়, হু হু করিয়া বহে বাতাস। অন্ধকার এত গাঢ় যে মনে হয় ধোঁয়ার মতোই বুঝি বাতাসে উড়িয়া যাইবে। কপিলা যে পিছু পিছু আসিয়াছে তাহা কি কুবের জানে? তাহার আকস্মিক হাসির শব্দে কুবেরের ভয়ে আদমরা হইয়া যায়, ঠকঠক করিয়া সে কাঁপিতে থাকে। নির্জন নদী তীরে সন্ধ্যা রাত্রে কি হাসিবে? মানুষ নয়, নিশ্চয় নয়। কপিলা বলে, তামাক ফেলে আইসো মাঝি। কুবের নামিয়া আসিয়া তামাকের দলাটা গ্রহণ করে, বলে, খটাসের মতো হাসিস কেন কপিলা, আই। কপিলা বলে, ডরাইছিলা হ, আরে পুরুষ। তারপর বলে, আমারে নিবা মাঝি লগে। বলে আর কপিলা আবদার করিয়া কুবেরের হাত ধরিয়া টানাটানি করে। চিরদিনের শান্ত নিরীহ কুবেরকে কোথায় যেন সে লইয়া যাইবে। মালার বন্যা কপিলা? হ। কুবের তাহার দুই কাঁধ শক্ত করিয়া ধরিয়া অবাধ্য বাঁশের কঞ্চির মতো তাহাকে পেছনে হেলাইয়া বলে, বজ্জাতি করস যদি নদীতে চুবাইয়া দিমু কপিলা। কপিলা ধপ করিয়া সেইখানে কাদার উপর বসিয়া পড়ে, হাসিতে হাসিতে বলে, আরে পুরুষ। তাহার নির্বিবাদে কাদায় বসা আর শয়তানি হাসি আর খোঁচা দেওয়া পরিহাস সব বড় রহস্যময় ও দুর্বৃদ্ধ। হঠাৎ কুবিরের বড় ভয় হয়। সে সস্নেহে বলে, পাক মাইখা মরস কেন কপিলা? মাইনসে কইব কি, যা বাড়ি যা। কে জানে কি আছে কপিলার মনে। সে চলিয়া গেলে কুবেরের দুটি চোখের উৎসুক্য অন্ধকারে গোপন হইয়া থাকে। কপিলার আনিয়া দেওয়া তামাক সাজিয়া সে টানিতে আরম্ভ করে। তামাকের ভাগিদার না থাকায় আরামটুকু কি তাহার মানসিক চাঞ্চল্যকে ক্রমে ক্রমে শান্ত করিয়া আনে? অথবা সে নদীর বাতাস নায়েব দরুনে পদ্মার প্রেমে? মালা যে কোনোদিন ওঠে নাই, হাঁটে নাই, ঘুরিয়া বেড়াইয়া চারিদিকে জীবনকে ছড়াইয়া মিলিয়া রাখিতে পারে নাই, তাহার জন্য কবিরের কোনোদিন আফসোস ছিল না। গতি নাই বলিয়া মালার আবদ্ধ ঘনীভূত জীবন তাহারই বুকে উতলিয়া উঠিয়াছে। ভাঙা চালার নিচে সংকীর্ণ শয্যায় পঙ্গু মালার তুলনা জগতে নাই। কিন্তু অন্ধকার রাত্রে তামাক পৌঁছাইয়া দিতে সে তো কোনোদিন নদী তীরে ছুটিয়া আসিতে পারে না। বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে পারে না সোজা হইয়া দাঁড়াইতে। বেগুনি রঙের শাড়িখানি পরিয়া চুলে চপচপ তেল দিয়া শুধু লীলাখেলা করিতেই কপিলা পটু নয়, কুবেরের সেবাও সে করে। জীবনে কুবেরের কখনো সে সেবার পরিচয় পায় নাই। সারা রাত্রি পদ্মার বুকে কাটাইয়া আসিয়া এখন সে না চাহিতে পা ধোয়ার জল পায়। পান্তা ভাতের কাশিটির জন্য হাঁকাহাঁকি করিতে হয় না। খাইয়া উঠিবা মাত্র তামাক আসে, প্রস্তুত থাকে তাহার দিনমলিন শয্যা। ফাঁক পাইলে কোনোদিন গোঁফ ধরিয়া টান দিয়া, কোনোদিন একটা চিমটি কাটিয়া হাসি চাপিয়া চোখের পলকে উধাও হইয়া ঘুম আসিবার আগেই কপিলা তাহাকে স্বপ্ন আনিয়া দেয়। পরের পেট ভরাইতে ফতুর হইয়া বসিয়াও গৃহে তাই কুবেরের আকর্ষণ বাড়ে। কমে মাঠঘাটের জল। ও তো মানুষের চোখের জল নয়, কমবে বই কি। একদিন মালার বড় ভাই অধর লইতে আসে। কুবেরকে সে সত্য সত্যই কুবের ঠাউরাইয়া রাখিয়াছে নাকি কে জানে। কর্জ চাহে 2 টাকা, না পাইয়া তাহার রাগ হয়। সকলকে সে চরডাঙ্গায় ফিরিয়া লইয়া যাইতে চায়। কুবের বারণ করে না, মালাও না। ভাই বোনকে কাছে পাওয়ার আনন্দ পুরনো হইয়া আসিতে কতদিন আর লাগে বোনের। তাহা ছাড়া কপিলার চাপল্য ও হাস্য পরিহাসের জন্য ঈর্ষাও হয়তো মালার হয়। কোনোদিন হয়তো কুবেরের সঙ্গে কপিলার অন্যায় মাখামাখি চোখেও পড়িয়াছে তাহার। এক স্থানে ঠায় বসিয়া থাকিলেও দৃষ্টি তো সে পাতিয়া রাখে সর্বত্র। কিন্তু কপিলা যায় না। ঝগড়া করিয়া গাল দিয়া অধরকে সে ভাগাইয়া দেয়। কে জানে কি আছে কপিলার মনে। ময়নাদ্বীপ হইতে রাসুর আকস্মিক আবির্ভাবের বিস্ময় গ্রামের লোকের কাছে পুরনো হইয়া গিয়াছে। রাসুর অভিজ্ঞতার গল্প শুনিবার কৌতূহল কাহারও নাই। রাসু বলিতে চায় সবিস্তারে, বারবার আগা গোড়া সমস্ত কাহিনীটা বলিবার জন্য সে ছটফট করে, কিন্তু শ্রোতা পায় না। কত শুনিবে লোকে। শুনিয়া শুনিয়া কান ঝালাপালা হইয়া গিয়াছে সকলের। হোসেন মিয়া কিছু টাকা দিয়াছে রাসুকে।
রাসুর ইচ্ছা টাকাটা দিয়া সে একটি বউ খরিদ করে। গোপী হইলে ভালো হয়, কিন্তু কুবের এই প্রস্তাব কানেও তোলে না। কত টাকা দিয়েছে হোসেন মিয়া তাহাকে? তাহা ছাড়া গোপীর পাত্র ঠিক হইয়া আছে, গণেশের শালা যুগল। যুগলের মতো পাত্র থাকিতে তাহার হাতে কুবের মেয়ে দিবে কেন? গোপীকে কিন্তু বড়ই পছন্দ হইয়াছে রাসুর। ময়নাদ্বীপের গল্প করিবার ছলে সে কুবেরের বাড়ি আসে। আর চোখে সারাক্ষণ সে গোপীর দিকে তাকায়। পরীর মতো সুন্দরী মনে হয় গোপীকে তাহার। ভাইকে কোলে করিয়া বাঁকা হইয়া কি তাহার দাঁড়ানোর ভঙ্গিমা! রুখো রুখো লালচে বটে চুলগুলো গোপীর। কপালটা একটু উঁচুই, থ্যাবড়ানো নাকের নিচে উত্তোলিত ওষ্ঠে ঠেকিয়া নোরকটা তাহার দুলিতে পায় না। আর বড় নোংরা গোপী, তবু তো রাসু চোখ ফিরাইতে পারে না। তবু তো তাহার মনে পড়ে না এমন অতুলনীয় রূপ সে কোথাও দেখিয়াছে। কি রং গোপীর, কি মনোহর তাহার চলাফেরা, কি চাউনি! বয়স রাসুর বেশি হয় নাই, যুগলের চেয়েও তার বয়স কম। নূতন করিয়া সংসার পাতিয়া জীবনটা আবার গুছাইয়া লইবার সময় তাহার পার হয় নাই। গোপীকে পাইলে আবার সে আরম্ভ করিতে পারে। বারন্ত মেয়ে গোপী, বিবাহের 1 বছরের মধ্যে স্বামীর ঘর করিতে আসিবে। 5-6 বছরের একটা মেয়েকে বিবাহ করিয়া তাহার বড় হইবার আশায় হাঁ করিয়া বসিয়া থাকিবার ধৈর্য রাসুর আর নাই। যাহাদের সে বিসর্জন দিয়া আসিয়াছে ময়নাদ্বীপে, তাড়াতাড়ি আবার তাহাদের ফিরত পাওয়া চাই। একা একা বড় কষ্ট হইতেছে রাসুর। প্রীতম মাঝির সঙ্গে রাসুর কলহ হইয়া গিয়াছে। হোসেন মিয়ার দেওয়া টাকাটা বাগাইয়া লইবার জন্য মাঝি বড়ই ব্যস্ত হইয়া উঠিয়াছিল। রাসু তাই পৃথক হইয়া গিয়াছে। কে জানিত গ্রামের মধ্যে প্রীতমের মেয়ে যোগী সর্বশান্ত পিস্তুত ভাইটিকে এতখানি খাতির করিবে। শীতলকে দিয়া বাবুদের বলিয়া নিজের ঘরের কাছে খানিকটা জমি যোগী রাসুকে জোগাড় করিয়া দিয়াছে। রাসু একখানা ঘর তুলিয়াছে সেখানে। সেই ঘরে রাসু বাস করে একা, হয়তো ধ্যান করে গোপীর। বিকালে কেতুপুর গ্রামের মধ্যে সওদা আনিতে যাওয়ার সময় পথের নির্জনতম অংশে কোনো দিন গোপী রাসুকে দাঁড়াইয়া থাকিতে দেখিতে পায়। রাসু বলে, কই যাও গোপী? সে একটু স্নেহব্যঞ্জক হাসি গাঁট হইতে বাহির করে একটা কাজ বসানো পেতলের আংটি আর পুঁতির মালা। বলে, নিভা। গোপী খুশি হইয়া উপহার গ্রহণ করে। রাসুকে ভালোই লাগে তাহার। রাসুর জন্য সেই একটু দুঃখ বোধ করে। কোথায় সে ময়নাদ্বীপ কে জানে। সকলকে রাসু সেখানে হারাইয়া আসিয়াছে। বড় কষ্ট পাইয়াছে সে জীবনে। তাহা ছাড়া রাসুর কথাগুলো ভারী মিষ্টি, শুনিতে বড় ভালো লাগে গোপীর। আর কি খাতিরটা রাসু তাহাকে করে! কত যেন সে বড় হইয়াছে, 11 বছরের মেয়ে সে নয়। যোগীর সঙ্গে মাঝে মাঝে রাসু পরামর্শ করে, একটা কি উপায় ঠাউরানো যায় না কুবেরকে যাহাতে রাজি করানো যায়। পরামর্শ অনেক হয়, উপায় হয় না। শীতলের অনুপস্থিতিতে তাহার পরিষ্কার শয্যায় আরাম করিয়া বসিয়া তাহার হুকায় তামাক টানিতে টানিতে পরামর্শ করিতে ভালো লাগে রাসুর আর যোগীর সমবেদনার। রাসুকে যোগী খুব খাতির যত্ন করে। রাসুর মুখে ময়নাদ্বীপের কাহিনী বারবার শুনিয়াও সে শ্রান্ত হয় না। কত বাসিন্দা ময়নাদ্বীপে, কি ফসল হয়? দ্বীপের চারিদিকে বুঝি সমুদ্র? আচ্ছা, সমুদ্র কত বড়? পদ্মার চেয়েও বড় বুঝি? আজও যোগী রাসুকে এইসব প্রশ্ন করিতে ভালোবাসে। যোগীর বয়স বেশি নয়, বছর 22। বড় শান্ত তাহার মন। শীতল তাহাকে সুখে রাখিয়াছে জেলেপাড়ার দারিদ্র্যহীনতা হইতে। যোগীর মনে অপরিমিত সন্তোষ। এত দয়ামায়া, এমন কোমলতা জেলেপাড়ার আর কোনো মেয়ের নাই। জেলেপাড়ার কারো ঘরে কোনোদিন যদি অন্ন না থাকে, চুপি চুপি একবার যোগীর কাছে আসিতে পারিলে আর তাহার উপবাসের ভয় থাকে না। দুঃখের কাহিনী সে যত জমজমাট করিয়া বলিতে পারে, ছলছল চোখে যোগী তাহাকে চাল দিয়া দেয় বেশি। খরচের পয়সা দান করিয়া শীতলের বকুনি শোনে। শীতল লোকটা বড় কৃপণ। যোগীর দান করার স্বভাবটা সে পছন্দ করে না। কিন্তু এমন আশ্চর্য মন মানুষের, যোগীর এই মন্দ স্বভাবের জন্যই তাহাকে শীতল ভালোবাসে বেশি।
যোগীকে সে কৃপণ হইতে বলে, কিন্তু সন্ধ্যার সময় বাড়ি ফিরিলে যোগী যেদিন ভয়ে ভয়ে তাহাকে না শোনায় যে একজন আসিয়া তাহার ঘাড় ভাঙিয়া যা পাইয়াছে আদায় করিয়া লইয়া গিয়াছে, সেদিন মনটা যেন খুঁতখুত করে শীতলের। মাছের মূল্য বাবদ কুবের কয়েকানা পয়সা পাইত। শীতল কখনো ঋণ পরিশোধ করে না। তাগিদ করিয়া করিয়া কুবের হয়রান হইয়া গিয়াছে। তবু একদিন সকালে সে আশা করিয়া আসিল। যোগী রাঁধিতেছিল, শীতল আর রাসু করিতেছিল গল্প। কুবেরকে দেখিয়া রাসু চঞ্চল হইয়া উঠিল। বসিতে গিয়া খাতির করিয়া কলিকাটা বাড়াইয়া দিয়া বলিল, তামক খাও। না, কুবেরের বসিবার সময় নাই, তামাক খাওয়ার সময় নাই। শীতল তাড়াতাড়ি পয়সাটা দিয়া দিক, সে তাড়াতাড়ি চলিয়া যাইবে। বসিয়া তামাক টানিতে আসিয়াছে নাকি সে? কুবের আজ রাগিয়াছে। আজ সে মাছের দাম আদায় করিয়া ছাড়িবে। শীতল প্রথমে অমায়িক হাসি হাসিয়া জিজ্ঞেস করে, এত রাগ কেন কুবেরের এই সকালবেলা? তারপর সেও রাগিয়া যায়, যা যা দিমু না পয়সা, করগা নালিশ। রাসু বুঝি কুবেরকে খুশি করিতে চায়। সে বলিল, দেন শীতলবাবু, দিয়া দেন পয়সা। পয়সা দিল যোগী। কলহের মাঝখানে 10 আনা আনিয়া কুবেরের সামনে রাখিয়া দিল। শীতলকে ধমক দিয়া বলিল, সামান্য কয়না পয়সার জন্য এত কাণ্ড করা কি জন্য? কত কর্তৃত্ব যোগীর। শীতল কথাটি বলিল না। কুবেরের দিকে কড়া চোখে চাহিয়া ঘরের ভিতরে চলিয়া গেল। পয়সা কুড়িয়া কুবের উঠিল, সঙ্গে উঠিল রাসু। কি বিনয় রাসুর, কি সব তোষামোদ! পথ চলিতে চলিতে রাসু নানা কথা বলে। এবার সে একটা ব্যবসা আরম্ভ করবে। ব্যবসা ছাড়া পয়সা নাই মানুষের। একটা দোকান দিবে সে দেবীগঞ্জে। কিসের দোকান এখনও সে তা ঠিক করে নাই। ভাবিয়া চিন্তিয়া একটা কিছু ঠিক করিয়া লইবে। কুবের কি পরামর্শ দেয়? জীবনে উন্নতি করিবে রাসু, প্রাণপণ করিয়া লাগিলে কি হয় না জগতে। তাছাড়া পুরুষের ভাগ্যের কথা কে জানে? আজ ফকির কাল রাজা। কুবের গম্ভীর মুখে সায় দিয়া বলে, হ। ভাবে ময়নাদ্বীপে গিয়া বড় বড় কথা বলিতে শিখিয়া আসিয়াছে রাসু, চাল দিতে শিখিয়াছে। মাঠের দিকে চাহিলে বোঝা যায় জল কোথায় নামিয়া গিয়াছে। ধানের ফসল কাত হইয়া পড়িয়াছে। পদ্মা হইতে আজ জোর বাতাস বহিতেছে। চারিদিকে অসংখ্য পাখির কলরব। শিশির ভেজা ডাঙায় ছড়াইয়া আছে সোনার রোদ। শরৎকাল আসিয়া পড়িয়াছে, সন্দেহ নাই। নদী তীরে কাশের বন এবারে সাদা হইয়া উঠিবে। কুবেরের সঙ্গে রাসু তাহার বাড়ি পর্যন্ত আগাইয়া যায়। না, গোপী এখন বাড়ি নাই। কপিলার সঙ্গে সে জল আনিতে গিয়াছে নদীতে। কুবের রাসুকে বসিতে বলে না। পিসির নিরিবিলি ঘরখানায় গিয়া ঢোকে ঘুমের জন্য। রাসু আস্তে আস্তে ফিরিয়া যায়। যায় সে নদীর ধারে। গাল সে খায় কপিলার, তারপর হনহন করিয়া হাঁটিতে আরম্ভ করে কেতুপুর গ্রামের দিকে। না, নদীর ধারে ওভাবে দাঁড়ানো উচিত হয় নাই। কপিলা যদি বলিয়া দেয় কুবেরকে। এরই সাথে শেষ হলো আজকের পর্ব, অর্থাৎ পদ্মা নদীর মাঝির 5ম পর্ব। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং সাথে জানাবেন আপনার পছন্দের বইয়ের নাম। সকলে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।